হ্যালো গাইস, গ্রিন এডুকেশন বাই আশিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা ক্লাস 9 এর প্রশ্নবিচিত্রার 2025 প্রশ্নবিচিত্রার যে সেট নাম্বার 18 আছে রামপুরহাট জেএল বিদ্যা ভবন, তার আমরা আজকে শর্ট কোশ্চেন গুলো করব। যেগুলো 1 নম্বর ও 2 নম্বরের কোশ্চেন সেগুলো আজকে আমরা সমাধান করব। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের অঙ্ক। ঠিক আছে? লেটস গো। দেখো, প্রথমে আছে যে √11 সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করলে সংখ্যাটি হবে পূর্ণ দশমিক সংখ্যা, পৌনঃপুনিক দশমিক সংখ্যা, অনাবৃত্ত অসীম দশমিক সংখ্যা, নাকি কোনোটিই নয়। আমরা জানি যে যদি এরকম অমূলদ সংখ্যা দেওয়া থাকে সেগুলোর আমাদের যে দশমিক যখন বিস্তার করি তখন সেগুলো আমাদের কি হয় না, অনাবৃত্ত হয় ও অসীম হয়। কেননা সেগুলো কোনোদিন আমাদের বারবার ফিরে আসে না একই জিনিস এবং সেটা পৌনঃপুনিকে থাকে, তাই না? তার মানে আমরা এটাকে অ্যান্সার কত হয়ে যাবে, আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তারপরে দেখো, একটি দ্রব্য 178 টাকায় কিনে বিক্রি করলে একটি দ্রব্য 178 টাকায় বিক্রি করলে 11% ক্ষতি হয়। দ্রব্যটি কি মূল্যে বিক্রয় করলে 11% লাভ হবে? তাহলে দেখো, যদি আমরা এখানে একটুখানি শর্ট, যেহেতু 1 নম্বরের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, তাহলে আমরা একটু শর্টে করার চেষ্টা করছি। 11% ক্ষতি যেহেতু আছে, 11% ক্ষতি মানে কি? আমাদের বিক্রয় মূল্য যদি শতকরা হিসেবে বলা হয় তাহলে কত হবে না, 100 মাইনাস 11, তাই না? এত পার্সেন্ট ইকুয়ালস টু আমাদের কত দিয়েছে, এত পার্সেন্ট ইকুয়ালস টু আমাদের দিয়েছে 178। ঠিক আছে? তাহলে এখানে আমাদের বিয়োগ করলে কত থাকবে না, 89%। 89% এর ভ্যালু কত দিয়েছে আমাদের এখানে, 178। তাহলে আমরা বলতে পারি এখান থেকে সরি, 1% এর ভ্যালু কত, 1% ভ্যালু আমাদের 178/89। তার মানে আমাদের এখানে 2 টাকা। 1% এর ভ্যালু যদি 2 টাকা হয় তাহলে বিক্রয় করলে 11% যদি লাভ হয় তার মানে কত সেটা আমাদের 100 প্লাস 11। তার মানে আমাদের সেটা কত না, 111%। তাহলে 111% এর ভ্যালু কত হবে, 2 ইন্টু 111 ইকুয়ালস টু 222 টাকা। ঠিক, 222 টাকা। আমাদের এখানে কি ছিল না, x এর পাওয়ারে ছিল x√x ইকুয়ালস টু x√x এর পাওয়ারে কত ছিল না, x। আমরা যদি পাওয়ার গুলোকে খেয়াল করি, x এর পাওয়ার এখানে 1, x এর পাওয়ার এখানে হাফ, তাহলে যোগ করলে কত হয়ে যাবে, x এর পাওয়ারে x তার পাওয়ারে কত, 3/2 ইকুয়ালস টু x এর পাওয়ারে 3/2 তার পাওয়ারে কত, x। এরকম জিনিসটা হয়ে যাবে। কেন? কারণ যদি আমি এখানে দেখাই x আর √x, তাহলে দেখো কত হবে না, x এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, আর এই হাফ মানে এই রুট মানে কত না, x এর পাওয়ারে হাফ। তার মানে x এর পাওয়ারে 1 যোগ হাফ, তার মানে হয়ে যাবে x এর পাওয়ারে 3/2। তাহলে তাই যদি হয় তাহলে এখানে আমি কি লিখতে পারি, x এর পাওয়ারে যেটা হলো সেটা আমাদের x এর পাওয়ারে 3/2 হলো, আর এখানে যেটা হলো সেটা হলো x এর পাওয়ারে কত, 3x/2। এবার দেখো, একটুখানি সরি, দেখো দেখো ওইটা কত ছিল না, এখানে ছিল, যদি আমি দেখি x এর পাওয়ারে 3/2,
এখানে ছিল x এর পাওয়ারে 3/2 ইকুয়ালস টু আমাদের যেটা আসলো, এখানে কত আসলো, ইকুয়ালস টু আমাদের আসলো 3x/2। 3x/2 আমরা কেন লিখতে পারলাম? আমরা এই জন্য লিখতে পারলাম কারণ আমাদের ওখানে যদি দেখো দুটোই x এর পাওয়ারে ছিল, তাহলে যেহেতু বেস যেহেতু সেম হবে তাহলে পাওয়ার গুলো অবশ্যই করে সেম হবে। তাহলে এখান থেকে যদি আমি লিখতে পারি x এর পাওয়ারে 3/2 বাই x ইকুয়ালস টু কত, 3/2। এখান থেকে বিয়োগ করলে x এর পাওয়ারে 3/2 মাইনাস 1 ইকুয়ালস টু কত, 3/2। তাহলে x এর পাওয়ারে 1/2 ইকুয়ালস টু কত না 3/2। তাই যদি হয় তাহলে এবারে এটাকে যেহেতু যদি আমি বর্গ করি বা স্কোয়ার করি তাহলে হয়ে যাবে, কারণ এদের পাওয়ারে 2 দিয়ে গুণ করলাম তো এদের পাওয়ারেও আমি 2 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে হয়ে গেল x, এখানে হয়ে গেল কত না 9/4। ঠিক আছে, 9/4, যেটা অপশন সি। তারপরে দেখো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এত এত সমীকরণ দুটির যে শর্ত অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান মানে আমরা যদি একটুখানি দেখি অসংখ্য সমাধান কখন হয়, যদি না একটা সরলরেখা, ধরো আহ এখানে যদি দেখাই, এই ধরো আর একটা সরলরেখা ঠিক একটার উপরে আর একটা সমাপতিত হয়েছে, যদি তাই হয় তখন কি বলতে পারবো না এই যেখান থেকে যে পর্যন্ত সমাপতিত হয়েছে সেই সরলরেখাংশে প্রত্যেকটার উপরে যত বিন্দু পাওয়া যাবে প্রত্যেকটা বিন্দুই কি হবে এদের সমাধান, তাই না? তাই এক্ষেত্রে আমাদের বলা যাবে কত না a1/a2 equals to b1/b2 equals to কি হবে না c1/c2। এইটাই যদি হয়, এই সম্পর্কটা যদি মেনে চলে তখন কি বলতে পারবো কি এদের অসংখ্য সমাধান আছে। না কোনটা অপশন না অপশন এ। তারপরে দেখো 5 x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1 হলে এত এর উৎপাদকের বিশ্লেষণ কত হবে? আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই জেড, এটা আমাদের প্রশ্নে দিয়েছে। আমাদের যেটা বলে দিয়েছে তার আগে যেটা বলে দিয়েছে সেটা বলেছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কত বলেছে 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি x ইকুয়ালস টু কি হবে না 1 মাইনাস ওয়াই প্লাস জেড, এটা লিখতে পারি। তাহলে এবার যদি x এর মানটা এখানে বসানো হয় 1 মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই জেড যদি আমি লিখি তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, দেখো এখান থেকে এভাবে লিখতে পারবো 1 মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই জেড লিখতে পারবো। এবার দেখো যদি এখান থেকে 1 মাইনাস 1 যদি আমি কমন নিই তাহলে এখানে কি হবে 1 মাইনাস ওয়াই, এখানে যদি মাইনাস জেড কমন নিই তাহলে কি হবে 1 মাইনাস ওয়াই, তাহলে 1 মাইনাস ওয়াই ইন্টু 1 মাইনাস জেড, এটা হবে আমাদের এদের উৎপাদকের বিশ্লেষণ কত না অপশন এ। তারপরে দেখো 6 এর দাগের অঙ্ক। 6 এর দাগে কি বলছে যে log root 2x ইকুয়ালস টু যদি a হয় তাহলে log 2 root 2 বেসে x এর মান কত? তাহলে শুধু এই বেসটা চেঞ্জ করতে হবে। তাহলে বেসটা যদি চেঞ্জ করি আমি কি লিখতে পারবো log 2 root 2 x into log root 2 বেসে 2 root 2 ইকুয়ালস টু কত না এই থাকবে, যেহেতু আমরা বেসটা চেঞ্জ করেছি কত না root 2 থেকে 2 root 2 বেসে চেঞ্জ করেছি। তারপরে কি লিখতে পারি না এখান থেকে লিখতে পারি log 2 root 2 x into এটাকে কত লেখা যাবে না log root 2 বেসে root 2 এর কিউব ইকুয়ালস টু a। তাহলে এখান থেকে লিখতে পারি log 2 root 2 x dot 3 log root 2 বেসে root 2 equals to a। তাহলে এখান থেকে লেখা যাবে log
2√2x ইকুয়ালস টু কত হবে না a/3, যেহেতু log √2 বেসে √2 এর মান কত না 1, তাহলে তাই যদি হয় তাহলে আমরা এটা এপাশে একবারে ভাগ করে দিতে পারি। এটার অপশন কত হবে না a/3। তারপরে দেখো কত দাগ না 7 দাগ। 7 দিকে দেখো কি বলেছে, এবিসিডি একটি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষের সমান্তরাল, বি ও ডি বিন্দু বলে দিয়েছে যথাক্রমে এত এত হলে সি বিন্দু এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে। দেখো কি বলেছে, একটা আয়তক্ষেত্র, তাই না? আয়তক্ষেত্রের বাহু দিয়ে দিয়েছে যেটা অক্ষদ্বয়ের সমান্তরাল। তাহলে একটা আয়তক্ষেত্র যদি আমি অঙ্কন করি, এবার যদি আমি এটা অক্ষর সাথে সমান্তরাল করে দিই, ঠিক আছে, যদি আমি অক্ষের সাথে সমান্তরাল করে দিই, দেখো এ আমাদের মোটামুটি অক্ষ হয়ে গেল, এটা আমাদের এক্স অক্ষ আর এটা আমাদের ওয়াই অক্ষ, এর সমান্তরালে আছে, সবকিছু ঠিক আছে। এবার দেখো এখানে দিয়েছে একটা 8,4, 8,4 কোনটা হবে, নিশ্চয়ই 8 দূরেরটা হবে। তার মানে যেহেতু এখানে কি বলেছে বি আর ডি, তাহলে নিশ্চয়ই 8,4 বিটা এটা হতে পারে, ডিটা এটা হতে পারে, এটা হতে পারে, যেহেতু এটা কাছের আর এটা দূরের, তাহলে দূরেরটা যেহেতু হবে তাহলে এটা কত হবে না 8,4। সি বিন্দুটা কত হবে না, সি বিন্দুটা আমাদের বলে দিয়েছে 3,7। আর কি বলেছে, আর বলেছে আমাদের যেটা ডি বিন্দু, সরি এটাই আমাদের ডি বিন্দু, আমি ভুল করে লিখে ফেলেছি, এটা ডি বিন্দু আর সি বিন্দু আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে এই যে দূরত্বটা, এখান থেকে এই যে দূরত্বটা, সেই দূরত্বটা কত, সেই দূরত্বটা আমাদের 4। তাহলে আমি এখান থেকে নিশ্চিতভাবে বলতে পারি এর যে স্থানাঙ্কটা হবে তার y এর স্থানাঙ্ক কত হবে না, অবশ্যই করে 4 হবে। আর x স্থানাঙ্ক কত হবে, এই বরাবর যেহেতু গেছে তাহলে এই বরাবর x এর স্থানাঙ্ক কত 3, তাহলে a এর স্থানাঙ্ক কত হবে না 3,4। আর c এর স্থানাঙ্ক কত হবে, সেম ভাবে আমি বলতে পারি যেহেতু এই বরাবর উঠেছে তাই x এর স্থানাঙ্ক এই বরাবর কত ছিল না, এই বরাবর ছিল 8, তাই এখানে x এর স্থানাঙ্ক হবে 8 আর y এর স্থানাঙ্ক কত হবে, y এর স্থানাঙ্ক আমার হয়ে যাবে কত না আমাদের এখান থেকে 7, যেহেতু এই বরাবর আমার y এর মানটা কত না 7, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা a পেয়ে গেলাম আর c পেয়ে গেলাম, 3,4 আর 8,7, 3,4 8,7 অপশন বি। তাহলে দেখো এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও বিএসি 40 ডিগ্রি, তাহলে বিওসি এর পরিমাণ কত হবে। তাহলে এটা যদি আমরা যদি একটু অঙ্কন করি, দেখো এটা আমাদের অন্তঃকেন্দ্র হবে, তাই তো। ত্রিভুজ কি বলে দিয়েছে, এ বি সি, এ এটা আমাদের বি, এটা আমাদের সি। আর কি বলেছে, বিএসি 40 ডিগ্রি বলেছে, এটা বলেছে কত না 40 ডিগ্রি। আর কি বলেছে, বিওসির পরিমাপ, তার মানে এখান থেকে এটার পরিমাপ নির্ণয় করতে বলেছে। এই কোণটার পরিমাপ নির্ণয় করতে বলেছে। দেখো এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এই পুরো বি কোণটা আর এই পুরো সি কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত হবে না কোণ বি যোগ কোণ সি, এখান থেকে আমরা বলতে পারি কত হবে না 140 ডিগ্রি হবে। যেহেতু এটা 40 তাহলে নিশ্চয়ই এটা বাকি দুটো 140 হবে। যদি আমরা এখান থেকে বের করি হাফ ইন্টু কোণ বি যোগ কোণ সির, এর হাফ কত করলে কত হবে না 70 হবে। তাহলে আমি বলতে পারি এই অর্ধেকটা আর এপাশে এই অর্ধেকটা, এই দুটো অর্ধেকের কোণের সমষ্টি কত না এই দুটো অর্ধেকের কোণের সমষ্টি হলো 70 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিওসি এর মান কত পাবো না
180 মাইনাস 70 তার মানে 110 ডিগ্রি। কত পাচ্ছি না? 110 ডিগ্রি, অপশন বি। তারপরে দেখো বলেছে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর পি ও কিউ এমন ভাবে দুটি বিন্দু অবস্থিত যে এপি ইকুয়ালস টু 1/4 এবি, এ কিউ ইকুয়ালস টু 1/4 যদি এসি হয় তাহলে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে যদি আমি এটা এখানে ছবি দিয়ে করি, আমরা একটু ছবিটাকে একটু বড় করে আঁকছি। যেহেতু 1/4 বলেছে তার মানে 4 ভাগে 1 ভাগ হবে, তাই তো? তাহলে যদি একটু দেখি এর অর্ধেকটা কোথায় কোথায় হবে, না এখানে একটা অর্ধভাগ হবে, তাই না? আর কি হবে, এখানে এর একটা অর্ধেক ভাগ হবে, সেম ভাবে এখানে এর একটা অর্ধেক ভাগ হবে, সেম ভাবে এই ভাগটার অর্ধেক ভাগ কোথায় হবে, না এখানে একটা অর্ধেক ভাগ হবে আর এখানে একটা অর্ধেক ভাগ হবে। যদি আগে আমি এই ত্রিভুজটার দুটো বাহু, আচ্ছা এখানে নাম কি কি দিয়েছিল একটু যদি দেখা যায়, নাম দিয়েছিল এবিসি, এবি ও এসি, এ বি আর সি। এবি এর এক ভাগ দিয়েছিল পি আর এখানে এসির এক ভাগ দিয়েছিল কিউ, এইটা। আর যদি আমরা এই এবি বাহুর মধ্যবিন্দু কোনটা বলি, এইটা বলি, যেটা আমরা ধরো নাম দিলাম আর, আর এখানে ধরো নাম দিলাম এস, এটা হলো এসি বাহুর মধ্যবিন্দু। এই দুটো যদি এদের মধ্যবিন্দু হয়, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আর এস ইকুয়ালস টু কত হবে, না হাফ ইন্টু বিসি হবে। কেন? কারণ আমরা উপপাদ্য করেছিলাম যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুগামী সরলরেখা যে তৃতীয় বাহু সেই তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক হবে। সেই হিসাবে এটা কত হবে, আর এস এর মানটা হবে এইটা। এবারে যদি এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রে বলতে পারি, ঠিক আছে। এবার যদি আমরা ত্রিভুজ এ আর এস এর কথা বলি এবং এ আর আই এর মধ্যবিন্দু তো এপি, যেহেতু এটা 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, সেই হিসাবে এটা তো এই এ আর এর মধ্যবিন্দু, তাই না? তাই যদি হয় তাহলে এখান থেকে বলতে পারি পি কিউ সমান সমান কত হবে, না হাফ ইন্টু আর এস হবে। তাহলে হাফ ইন্টু আর এস মানে কি হাফ ইন্টু বিসি। তাহলে কত পাচ্ছি, না 1/4 ইন্টু বিসি, ঠিক আছে। কত পেলাম, না 1/4 ইন্টু বিসি, 1/4 ইন্টু বিসি। তারপরে দেখো এটা কত দাগ ছিল, না এটা ছিল আমাদের 8 দাগ। এর পরে যেটা ছিল সেটা হচ্ছে 9 দাগ। তারপরে দেখো এরপরে যে 10 দাগের অঙ্ক কি বলেছে, y ইকুয়ালস টু কত বলেছে, না আমাদের বলেছে y ইকুয়ালস টু এফ অফ এক্স এবং এর মান কি দিয়েছে 2x প্লাস 3 বাই 5x মাইনাস a। এটা আমাদের বলে দিয়েছে না কিসের মান, এফ অফ এক্স এর মান, যেটা কিনা y। এই যদি হয় তাহলে আমাদের কিসের মান বের করতে বলেছে, না আমাদের এর মান বের করতে বলেছে। এবার দেখো এবার যদি আমরা এখান থেকে দেখি এটা তো আমাদের এফ অফ এক্স এর ভ্যালু, তাই না? এবার যেহেতু আমাদের আহ কোথায় গেল, এখানে এক্স আবার কি বলেছে, এক্স আবার বলেছে এফ অফ ওয়াই। তাহলে এখন অতএব এক্স ইকুয়ালস যদি এফ অফ ওয়াই হয় তাহলে আমরা কি বলতে পারি, না এর ভ্যালু বলতে পারি এই এক্স এর জায়গায় যদি ওয়াই বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, না 2y প্লাস 3 বাই কত, না 5y মাইনাস a, এটা হবে। এবার যেহেতু x
এখান থেকে এবার যদি এইটার সাথে x এর যদি তুলনা করা হয় তাহলে কি হবে, x ইন্টু 5y মাইনাস a ইকুয়ালস টু কত না 2y প্লাস 3। এবারে এখানে যদি ক্যালকুলেশন গুণ করে ক্যালকুলেশন করা হয় 5y ইন্টু x মাইনাস ax ইকুয়ালস টু 2y প্লাস 3। এবার দেখো y গুলো যদি আমি এক পাশে নিয়ে যাই তাহলে কত পাবো না 5x মাইনাস 2 এটা ইন্টু y ইকুয়ালস টু কত পাবো না ax প্লাস 3। কারণ ax টাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস 2y টাকে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা পাবো। এবার এখান থেকে y এর ভ্যালু কত পাবো না ax প্লাস 3 বাই 5x মাইনাস 2, যেটা আমাদের আচ্ছা। এবার এখান থেকে আমাদের কি করতে বলেছে না কার মান নির্ণয় করতে বলেছে, a এর মান নির্ণয় করতে বলেছে। এবার যদি একটু খেয়াল করি এটাও আমাদের y এর মান ছিল, এটাও আমরা y এর মান বের করেছি। তাহলে আমি এইটাকে যদি 1 নম্বর দিই আর এটাকে যদি 2 নম্বর দিই, 1 ও 2 তুলনা করে কি বলতে পারি, 1 ও 2 যদি আমি তুলনা করি তখন কি পাবো, a এর মান দেখো দেখেই বোঝা যাচ্ছে a এর মান এখানে ছিল 2, এখানেও a আছে, এখানেও -2 আছে, বাদ বাকি সব সেম আছে। তাহলে a এর মান কত আসবে না 2 আসবে, কত না 2। ঠিক আছে, কোন অপশন, অপশন সি। তারপরে দেখো আচ্ছা পরের পেজে নেক্সট 10 এর পরে আমাদের 11। দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 50% বৃদ্ধি পায় তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো 50% বৃদ্ধি মানে কি, আমরা একটু যদি এটা যেহেতু এমসিকিউ তাই আমি এমসিকিউ এর মতো করাচ্ছি। হ্যাঁ, 50% বৃদ্ধি মানে বলতে পারি 50% মানে আমি কি বলতে পারি না 50/100 ইকুয়ালস টু কত না 1/2। তার মানে বলতে পারি যে 2 ভাগ যদি আগে থাকে তখন 1 ভাগ বৃদ্ধি পেয়েছে, তখন কত ভাগ বৃদ্ধি পেয়েছে 1 ভাগ। তাহলে এখানে আমাদের কি বলেছে বৃত্তের ক্ষেত্রফল, এটা আমাদের কি বৃদ্ধি পেয়েছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি যদি ব্যাসার্ধ আগে আমাদের ধরো 2r হতো, ঠিক আছে, তাহলে এখন ব্যাসার্ধ কত হবে, তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে, নতুন ব্যাসার্ধ কত হবে না 3r হবে। তাহলে পুরনো ক্ষেত্রফল বা আগের ক্ষেত্রফল কত হবে, আগের ক্ষেত্রফল কত হবে পুরনো ক্ষেত্রফল পাই ইন্টু 2r তার স্কয়ার। নতুন ক্ষেত্রফল কত হবে পাই ইন্টু 3r তার হোল স্কয়ার। এখানে অবশ্যই একক গুলো ব্যবহার করবে, একক একক, এটা বর্গ একক, এটাও বর্গ একক। এবার তাহলে আমাদের ক্ষেত্রফলের পরিবর্তন কতটা হবে, ক্ষেত্রফলের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন কতটা হবে না নিশ্চয়ই দেখে বুঝতে পারছি যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাই পাই ইন্টু আর স্কয়ার যদি আমি কমন নিই তাহলে 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার ইন্টু 9 বিয়োগ 4, তার মানে বলতে পারি 5 পাই আর স্কয়ার এত বর্গ একক, এতটা বৃদ্ধি পাবে। তাহলে শতকরা কতটা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি পাচ্ছে আমার যদি বের করি তাহলে 5 পাই আর স্কয়ার বাই, এটা প্রথমে এইটা ছিল তার মানে কত 4 পাই আর স্কয়ার ইন্টু কত না 100। এটা যদি কাটা হয় 4 দিয়ে 25, 5 25 125, তাহলে শতকরা 125 ভাগ বা শুধুমাত্র 125% বৃদ্ধি পাবে। নেক্সট 12 দাগ, 12 দাগে বলেছে একটি রম্বসের পরিসীমা p। এটা রম্বসের পরিসীমা যদি p হয় আমরা জানি তাহলে রম্বসের যে বাহুর দৈর্ঘ্য সবগুলো সমান, তাহলে যদি বাহুর দৈর্ঘ্য রম্বসের বাহু যদি a হয় তাহলে 4a ইকুয়ালস টু কত হবে না p হবে। ঠিক আছে, 4a ইকুয়ালস টু কত হবে না p হবে। এবারে রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কি হবে আমরা জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল।
আচ্ছা, কর্ণদ্বয়কে আমরা একটা D1 ধরলাম আর একটা D2 ধরলাম। তাই যদি ধরি, এই দুটো আলাদা আলাদা কর্ণ, এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ। এত যদি হয়, এটা হচ্ছে আমাদের কি না, এটা আমাদের A বলা আছে, ক্ষেত্রফল A। আর কি, দুটি কর্ণের যোগফল। আমরা এও জানি দুটি কর্ণের যোগফল আমরা কি করে পাই, দুটি কর্ণের যোগফল, দুটি কর্ণের যোগফল আমি এখানে লিখছি, m equals to কি হবে না, D1 plus D2, এই তো হবে। তাহলে m স্কোয়ার এর মান যেহেতু আমার প্রশ্নে চেয়েছে, তাহলে m স্কোয়ার এর মান কত হবে না, D1 plus D2 তার হোল স্কোয়ার হবে। এগুলো সব একক গুলো লিখবে, যেহেতু এটা কর্ণের যোগফল আছে অবশ্যই করে এটা। আচ্ছা, এখানে দরকার নেই এটা, এখানে একক লিখবে, এখানে বর্গ একক লিখবে, এখানে একক। এবার দেখো, এবার যদি আমরা এটা দেখি, এখানে কি বলেছে না, দুটি কর্ণের যোগফল আমাদের m, তাই না? আর আমরা জানি এখান থেকে একটা সূত্র আমরা একটুখানি যদি লিখে নিই, কি না, রম্বসের, সরি, রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি কত হয় না, আমাদের রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি আমাদের হয় 4 ইন্টু তার বাহু যেটা থাকে সেই বাহুর স্কোয়ার, ঠিক আছে, 4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে আমি এখান থেকে বলতে পারি 4 ইন্টু বাহু স্কোয়ার যদি রম্বসের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি হয়, আচ্ছা এখানে বর্গের কথাটা লেখা হয়নি, বর্গের সমষ্টি, তাই যদি হয়, তাহলে এবার আমি বলতেই পারি যে 4a স্কোয়ার ইকুয়ালস টু, আমি কত লিখতে পারবো, D1 এর স্কোয়ার যোগ D2 স্কোয়ার লিখতেই পারি। এবার দেখো, এবার প্রশ্নে যেটা বলেছে সেটা আমি পরের পেজে লিখি, p স্কোয়ার প্লাস 16a বাই m স্কোয়ার। p কত ছিল, p ছিল আমাদের 4a তার হোল স্কোয়ার, যোগ 16 ইন্টু কত না আমাদের a, a মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমাদের কত না, হাফ ইন্টু কত, D1 ইন্টু D2, তাই না, বাই m স্কোয়ার কত না, m স্কোয়ার আমাদের দেওয়া আছে D1 এর স্কোয়ার যোগ D2 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, 4 এখানে পাচ্ছি আমি 16a স্কোয়ার যোগ এখানে পাচ্ছি কি 8 D1 D2। তাহলে এখান থেকে যদি আমি 4 কমন নিই, দেখতে পাবে 4 যদি কমন নিই, তাহলে এটা হয়ে যাবে 4a স্কোয়ার প্লাস 2D1 D2 বাই D1 স্কোয়ার যোগ D2 স্কোয়ার, m স্কোয়ার, সরি এখানে m স্কোয়ার মানে D1 স্কোয়ার ছিল না, এখানে m স্কোয়ার ছিল D1 প্লাস D2 তার হোল স্কোয়ার ছিল, ঠিক আছে, এখানে ছিল হোল স্কোয়ার। আর এখানেও আমি এক লাইন মিস করে গেছি, এখানে কি ছিল, D1 প্লাস D2 তার হোল স্কোয়ার, এখানেও নিচে হবে আমাদের D1 প্লাস D2 তার হোল স্কোয়ার। এবার যদি আমি এখান থেকে 4 কমন নিই, তাহলে দেখো কত পাচ্ছি, 4a স্কোয়ার প্লাস 2D1 D2 বাই D1 প্লাস D2 তার হোল স্কোয়ার। এবার যদি 4 আমি এখান থেকে কমন নিয়েছি, আর 4a স্কোয়ার মানে আমরা কি জানি আবার না, কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি, যেটা D1 স্কোয়ার যোগ D2 স্কোয়ার প্লাস এখান থেকে কি হবে 2D1 D2। আর নিচেরটা যদি আমি ভেঙে লিখি একবারে,
তাহলে সেটাও হবে আমাদের d1 স্কয়ার যোগ d2 স্কয়ার যোগ 2 d1 d2। এই পুরো পার্টটা কেটে যাবে, থাকবে পড়ে কত আমাদের অ্যান্সার হবে না 4। কত হবে না 4। তাহলে এই দাগের অ্যান্সার কত না অপশন ডি। তারপর দেখো কি বলেছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার, আচ্ছা এই অঙ্কটা আমি পরের পেজে দেখি। আচ্ছা এখানে পেজ যেহেতু আমার কাউন্ট করা নেই তাহলে এখানেই করে দিই। দেখো আচ্ছা আমি একটা আরেকটা আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, ঠিক আছে। একটুখানি টাইম দেবে। দেখো কত দাগ, 12 পরে 13 দাগ। কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকা শ্রেণীবিন্দুগুলি মধ্যবিন্দু দিয়ে দিয়েছে, বা যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি শ্রেণী কত হবে। যদি মধ্যবিন্দু 20 হয়, মধ্যবিন্দু কত 20, আর আমাদের প্রত্যেকটা শ্রেণীর গ্যাপ কত করে আছে না 5 করে আছে, তাই না। তার মানে আমি জানি নিম্ন সীমা কত হবে 20 মাইনাস 5/2, তার মানে 17.5। এটা আমাদের হবে নিম্ন সীমা। আর উচ্চ সীমা কত হবে 20 যোগ 5/2, তার মানে 22.5। এটা আমাদের উচ্চ সীমা। উচ্চ সীমা। তাহলে আমাদের শ্রেণী কত হয়ে যাবে না শ্রেণী হয়ে যাবে 17.5 থেকে 22.5। 17.5 থেকে 22.5 অপশন সি। তারপরে দেখো 14 দাগে কি বলেছে, বলেছে কোনো একটি শ্রেণী বিন্যাসিত রাশিতত্ত্বের একটি শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা যদি 0.14 হয় এবং মোট পরিসংখ্যা যদি 50 হয়, তাহলে ওই শ্রেণীর পরিসংখ্যা হবে কত। তাহলে দেখো যেহেতু আমাদের এখানে আপেক্ষিক পরিসংখ্যা কত বলেছে, আপেক্ষিক পরিসংখ্যা কত বলেছে, বলেছে 0.14 হয়। যদি এটাকে আমি ভগ্নাংশের হারে লিখতে চাই তাহলে লিখতে পারি 14/100। যদি কাটাকুটি করি 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 50, 7/50 আমি এই পর্যন্ত রেখে দেবো। কেন, কারণ আমাদের দেখো মোট পরিসংখ্যা বলেছে 50, আর আমরা জানি আপেক্ষিক পরিসংখ্যার ক্ষেত্রে মোট পরিসংখ্যা কত হয় না নিচে থাকে, যেটা হয় সেটা নিচে থাকে। এখানেও 50 এসে গেছে, তার মানে এটা রেখে দিই। তাহলে ওই শ্রেণীর পরিসংখ্যা কত হবে না 7 হবে। কত হবে 7। আমরা জানি আপেক্ষিক পরিসংখ্যার সূত্রই কি, ওই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। ঠিক আছে, চলো নেক্সট। এরপরে দেখো 2 এর দাগে, 2 এর 1 দাগ বলেছে 10%, 20%, 30% এর ধারাবাহিক ছাড়ের সমতুল্য ছাড় কত হবে। আমরা এটা দুটো দুটো আলাদা আলাদা করে করতে পারি, আবার একসাথেও করতে পারি। 10% ও 20% আমি আলাদা আলাদা করে করাচ্ছি। 20% এর সমতুল্য, সমতুল্য ছাড় কত হবে, সমতুল্য ছাড় হবে 10 প্লাস 20 প্লাস, সরি সমতুল্য ছাড় যেহেতু তাহলে মাইনাস হবে, তাহলে 10 ইন্টু 20/100। তাহলে এই দুটো কাটলো, এই দুটো কাটলো, তাহলে কত হবে না 30 - 2 মতলব 28%। এরপরে আমাদের এখন আরেকটা আছে, তাহলে এখন 28% ও 28% এর সাথে আর কত আছে, 28% এর সাথে আছে 30%। 30% এর সমতুল্য ছাড় কত হবে না 20 equals to 20 plus 30 minus 28 into 30/100। একটা শূন্য একটা শূন্য যদি কাটা হয় তাহলে এখানে কত আছে 58 মাইনাস 24/8/10, তার মানে 49.6। কত হবে না 49.6%। এটাই হয়ে যাবে আমাদের সমতুল্য ছাড়। ঠিক আছে, এটা আমি আর এক ভাবেও করতে পারতাম বা তোমরা করতে পারো, আমি সূত্রটা শুধু লিখে দিচ্ছি যে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস x
y প্লাস yz প্লাস xz বাই 100 প্লাস xyz বাই 10,000। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই আমাদের, এটা একবারে বেরিয়ে যাবে। এটা আমরা যেহেতু দুটো স্টেপে করলাম, এখানে একবারে ক্যালকুলেশন করলেই আমরা এই মানটা পেয়ে যাব। ঠিক আছে, এই মানটাই পেয়ে যাব। তোমরা একবার চেষ্টা করলে চেষ্টা করতে পারো। দেখো এরপরে 2 এর কত দাগ না 2 দাগ, বলেছে পাই একটি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, কিন্তু 22/7 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, পাই যদি একটা মূলদ সংখ্যা হয়, সরি অমূলদ সংখ্যা হয়, কিন্তু 22/7 একটি অমূলদ সংখ্যার কারণ ব্যাখ্যা করতে বলেছে। দেখো আমরা জানি কি না, পাই আমাদের কি হয় না অমূলদ সংখ্যা, আর পাই এর মানটাই আমাদের 22/7 আমরা জানি, তাই না? কিন্তু পাই এর মান এক্সাক্ট 22/7 নয়। পাই এর মান আর 22/7 এর মান প্রায় একই। ওইজন্য পাই পাইকে আমরা কি করি, এই না অমূলদ, পাই তো একটা অমূলদ সংখ্যা, তাই পাইকে আমরা মূলদের একটা আসন্ন মান হিসাবে ধরার জন্য 22/7 লিখা হয়। ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে লিখবো? আমরা এইভাবে দেখো লিখতে পারো তোমরা। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। বা আ ঠিক আছে, আমি লিখেই দিই। পাই একটি অমূলদ সংখ্যা। কারণ কারণ কি? এটির দশমিক বিস্তার এটির দশমিক বিস্তার কখনো এটির দশমিক বিস্তার কখনো কি হয় না, না শেষ হয় না। মানে এটা চলতেই থাকবে। যখন তুমি ভাগ করবে দেখবে এটার মান, এটা ভাগ করলে চলতেই আছে। শেষ হয় না। এবং দশমিকে দশমিকে পুনরাবৃত্তি পুনরাবৃত্তি ঘটে না। মানে এখানে কোনো অঙ্কের কখনো দেখবে না যে বারবার একই সংখ্যা একই হারে পুনরাবৃত্তি ঘটছে। ঠিক আছে? তার জন্য এটাকে কি বলা হয়? অর্থাৎ আমরা বলতে পারি, এখান থেকে কি বলতে পারবো যে দশমিক, আ এখানে লিখি সরি পাই, অর্থাৎ পাই এর দশমিক বিস্তার কেমন হবে? না আ অসীম ও অনাবৃত্ত। এটা লিখতে পারি। আবার আবার আমাদের যে আরেকটা মান দেওয়া আছে সেটা কত? না পাই 22/7। 22/7 কি একটি মূলদ সংখ্যা। কারণ কি? কারণ 22/7 কে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে লিখতে পারি। অর্থাৎ p/q আকারে লিখতে পারি, যেখানে q not equals to 0। ঠিক আছে? q not equals to 0। যদিও যদিও পাই ও 22/7 এর মান প্রায় কথাটা অবশ্যই লিখবে, প্রায় সমান, তাই পাইকে আমরা পাইকে আমরা 22/7 আকারে আসন্ন মূলদ মান ধরি। ঠিক আছে? এটুকু লিখে দিলে যথেষ্ট। তারপরে
দেখো 3 দাগ, 2 এর 3 দাগ কি বলছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার যদি এত হয় তাহলে এত এর মান নির্ণয় করো। কি দিয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু কি 2 ইনটু a মাইনাস b মাইনাস c মাইনাস 3। এই যদি হয় তাহলে বলেছে যে এখানে আমাদের a প্লাস b প্লাস c মান নির্ণয় করো। তাহলে দেখো এখান থেকে এখানে মাইনাস 3 আছে না, মাইনাস 3 টাকে সব আমি এই পাশে নিয়ে আসছি আর এটাকেও এই পাশে নিয়ে আসছি। তাহলে এখানে কি লিখতে পারবো, a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 প্লাস b স্কয়ার মাইনাস 2b প্লাস 1 প্লাস c স্কয়ার মাইনাস 2c প্লাস 1 ইকুয়ালস টু 0 লিখতে পারি। এবং এখানে প্রত্যেকটা দেখো এটা হয়ে গেল আমাদের a মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস এটা হয়ে গেল দেখো কত, সরি এটা প্লাস হবে কারণ যেহেতু এটা মাইনাস আছে এপাশে আসলে প্লাস হবে, এটাও প্লাস হবে। এটা হয়ে যাবে কত, b প্লাস 1 তার হোল স্কয়ার, এটা কত হবে না প্লাস c প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি a মাইনাস, যেহেতু তিনটে বর্গ রাশি সমষ্টি 0 তাহলে প্রত্যেকটা রাশি 0 হবে। তুমি কথাটা অবশ্যই করে এখানে লিখতে পারে যেহেতু তিনটি বর্গ রাশির সমষ্টি 0, ঠিক আছে, তাই a মাইনাস 1 ইকুয়ালস টু কত হবে 0, b প্লাস 1 ইকুয়ালস টু কত হবে 0 আর c প্লাস 1 ইকুয়ালস টু কত হবে 0। তাহলে a ইকুয়ালস টু কত 1, b ইকুয়ালস টু কত মাইনাস 1 আর c ইকুয়ালস টু কত মাইনাস 1। এবার আমাদের কিসের মান বের করতে বলেছে, অতএব বের করতে বলেছে 2a মাইনাস 3b প্লাস 4c। তাহলে 2 এর মান কত 2 ইন্টু 1 মাইনাস b এর মান কত 3 ইন্টু মাইনাস 1 প্লাস c এর মান কত 4 ইন্টু মাইনাস 1। তাহলে এখানে কত হবে 2 প্লাস 3 মাইনাস 4 ইকুয়ালস টু কত হবে না 1। দেখো নেক্সট দেখো 2 এর 4 কি দিয়েছে, x টু দি পাওয়ার log 2a প্লাস a টু দি পাওয়ার log 2x ইকুয়ালস টু 2a স্কয়ার। যেখানে আবার কি বলেছে না এর মানটা আমাদের কত, এর মানটা আমরা অবশ্যই করে না 1 এর বড়। তাহলে তাই যদি হয় তাহলে আবার আমরা এখান থেকে লিখতেই পারি, দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এই দুটোকে কি লিখতে পারি না আমি লিখতে পারি 2x টু দি পাওয়ার log 2a। কেন, কারণ দেখো এখানে যেটা আমার যার পাওয়ারে আছে এখানে সেইটাই আমার নিচে আছে, আর এখানে যেটা দেখো যে log 2 এর বেশি যেটা আছে এখানে দেখো সেটা অল্টার চেঞ্জ হয়ে গেছে। যদি এরকম অল্টার চেঞ্জ হয় তাহলে আমি বলতে পারি এইটা এইটাও যা আমার এইটার মানও তাই। যদি তাই হয় তাহলে নিশ্চয়ই যোগ করলে একই জিনিস যোগ করলে 2 ইন্টু সেটা লিখতে পারি, তাহলে 2 ইন্টু x এর পাওয়ারে log 2a ইকুয়ালস টু আমি লিখতেই পারি কত না 2a স্কয়ার। তাই যদি হয় তাহলে এখান থেকে 2 বাদ হয়ে যাবে, 2 বাদ হয়ে গেলে আমি এখান থেকে লিখতে পারি x এর পাওয়ারে log 2a ইকুয়ালস টু কত না a স্কয়ার। এবারে যদি আবার যদি দুপাশে আমি log নিয়ে নিই, log এর বেসে x এর পাওয়ারে log 2a ইকুয়ালস টু log a বেসে কত না a স্কয়ার। তাহলে এখান থেকে কি পাবো আমি, এখান থেকে পাবো log 2a ইন্টু log a বেসে x ইকুয়ালস টু কত পাচ্ছি, ইকুয়ালস টু আমি পাচ্ছি 2 log a বেসে a। এখান থেকে আমি log বলতে পারি এটাকে, যেহেতু দেখো এখানকার এইটার এখানটা বেশ সেম সেম তাহলে এটা একবারে সূত্র পড়ে যাচ্ছে, লিখতেই পারি log 2x ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু আমরা পাচ্ছি এখান থেকে 2 ইন্টু 1 মানে 2, ঠিক আছে, 2 ইন্টু 1 ইকুয়ালস মানে এখানে x এর মান কত হবে তাহলে, অতএব এর পরের লাইন আমি লিখতেই পারি x ইকুয়ালস টু কত না এই যে 2 আর এখানকার যেটা বেস আছে সেটা পাওয়ারে চলে যাবে তার মানে 4। x এর মান জিজ্ঞাসা করেছিল। চলো নেক্সট 2 এর 5 দেখো a x কিউব কে যদি এত রাশি দ্বারা ভাগ করা তাহলে ভাগশেষ যদি 5 থাকে তাহলে a এর মান কত হবে। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ মানে ভাগশেষের উপপাদ্য প্রয়োগ করতে হবে। দেখো
এখানে এফ অফ এক্স কত দিয়েছে? এফ অফ এক্স আমাদের দিয়েছে এ এক্স কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x মাইনাস 10। আর জি অফ এক্স কত দিয়েছে? জি অফ এক্স দিয়েছে এক্স প্লাস 3। কত? না, আমাদের এক্স প্লাস 3। এখন জি অফ এক্স যদি ইকুয়ালস টু 0 হয়, তাহলে এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাবো? এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি না? মাইনাস 3। তাহলে এখন এখন এফ অফ মাইনাস 3 এর মান কত পাবো? না, এ ইন্টু মাইনাস 3 তার কিউব প্লাস 9 ইন্টু মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু মাইনাস 3 তারপরে মাইনাস 10 -10। ঠিক আছে, তারপরে দেখো, তাহলে এখানে কত? -27 এ কিউব, এখানে প্লাস 3 3 9 9 81 -12 -10। তাহলে এখানে পাবো কত? -27 এ কিউব, এখানেই পাচ্ছি কত না 69 তাহলে প্লাস 59 7। তারপরে এখানে এফ অফ মাইনাস 3 এর মান পেয়ে গেলাম, এবং এটার মানই আমাদের কত দিয়ে দেওয়া আছে? এটার মানে আমাদের দেওয়া আছে 5, কারণ এটা আমাদের ভাগশেষ। তাহলে তাই যদি হয়, তাহলে অতএব যেহেতু এটা ভাগশেষের উপর প্রয়োগ করে করা হয়েছে, তাহলে লিখতে পারি -27 এ কিউব প্লাস 59 ইকুয়ালস টু কত না 5। তাহলে এখান থেকে -27 এ কিউব ইকুয়ালস টু কত পাবো? এটা অবশ্যই গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -54। তাহলে এখানে এ কিউব না, সরি, একটা যে এখানে যেটা হবে, এখানে -27 এ -27 এ এখানে প্লাস -27 তাহলে এটা মাইনাস মাইনাস কেটে গেল, 27 দিয়ে কাটলে 2, তাহলে এই কষ্ট করতে হবে না 2। এখানে আমাদের বের করতে বলেছিল এর মান 2। নেক্সট 6, একটি সংখ্যাকে এমন দুটি ভাগে ভাগ করা হয়েছে যার প্রথম অংশটির 80% এ দ্বিতীয় অংশ 60% অপেক্ষা 3 বেশি। এরা বলেছে দ্বিতীয় অংশের এত, তাই তো? তাহলে একটি অংশ যদি x হয়, অপর অংশ যদি y হয়, এর মধ্যে শর্ত অনুযায়ী কি বলেছে? শর্ত অনুযায়ী বলেছে যে x এর প্রথম অংশের 80% এর দ্বিতীয় অংশের 60% অপেক্ষা 3 বেশি। তাহলে x ইন্টু 80/100 ইকুয়ালস টু কত হবে? না y ইন্টু 60/100 এর থেকে কত বেশি? না +3 বেশি। দ্বিতীয় শর্তে কি বলেছে? দ্বিতীয় শর্তে বলেছে আবার আর একটা শর্ত কি বলেছে? দ্বিতীয় অংশের 80% প্রথম অংশের 90% অপেক্ষা 6 বেশি, অপেক্ষা 6 বেশি। তাহলে এখন যদি ক্যালকুলেশন করা হয়, 0 0 যদি কেটে দেওয়া হয়, 0 0 সব কাটা হলো, তাহলে এখান থেকে আমি যে ইকুয়েশনটা পাবো সেটা এরকম পাবো। এখান থেকে 10 লসাগু হয়ে 30 হয়ে যাবে। তাহলে 8x - 6y ইকুয়ালস টু 30। এখান থেকে যেটা পাবো 9x - 8y ইকুয়ালস টু -60। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর। এবার আমাদের যে কোনো একটাকে তাড়াতে হবে, সে অপনয়ন বা পজিটিভ গুণ যে কোনো পদ্ধতিতে। তাহলে আমরা যদি ওয়াইটাকে তাড়ানোর চেষ্টা করি, তাহলে এখানে আছে 6, এখানে 4, তাহলে এটাকে গুণ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে, এটা দিয়ে 3 দিয়ে। তাহলে এখন যে ইকুয়েশন পাবো 4 8 32x
মাইনাস 4×24y ইকুয়ালস টু 120, আর এটা পাবো 3 নং 27x মাইনাস 24y ইকুয়ালস টু মাইনাস 180। এবার আমাদের করতে হবে কি, বিয়োগ করবো, বিয়োগ, তাহলে এটা যোগ, এটা আমাদের যোগ, তাহলে এটা কেটে গেল, এখানে থাকবে 5x ইকুয়ালস টু এটা কত হবে 4 সরি 2 3 300, তাহলে 5 দিয়ে কাটলে এটার মান কত আসলো, x এর মান আমাদের আসলো 60। x এর মান যদি 60 আসে, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলেই হবে। তাহলে প্রথম ইকুয়েশন ছিল 8x minus 6y equals to 30, এখানে আমাদের x এর মানটা বসালে, তাহলে x এর মান 60 minus 6y equals to 30, তাহলে 6y এর মান 4টা 48, 480 minus 30, তাহলে 6y equals to 450, তাহলে y equals to কত, 6 7 42, 42 3 30, 5 ছকে 30, তাহলে অতএব সংখ্যাটি হবে 60 plus 75 equals to 135. নেক্সট বলেছে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যাতে এডিপি এর ক্ষেত্রফল ইসটু এডিবি এর ক্ষেত্রফল 2:3। আচ্ছা, পিডিসি ও এবিসি এর ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এসি বাহুর উপরে পি এমন একটা বিন্দু, এর নাম দিতে হবে এ বি সি, এ বি সি, কি বলেছে, এডি মধ্যমা, এডি আমাদের কি বলেছে না মধ্যমা, তাহলে এটা আমাদের অবশ্যই করে কি ডি। এবারে বলেছে এডি এসির উপরে পি এমন একটি বিন্দু, এসির উপরে পি এমন একটি বিন্দু, এর এই এসি বাহুর উপরে পি এমন একটি বিন্দু যেখানে কি বলেছে এডিপির ক্ষেত্রফল আর এডিপি, এডিপি, আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে নিচের দিকে নিচ্ছি কারণ এটা একটু 2 ভাগ/3 ভাগ বলেছে, তাহলে এটা পি, এডিপি, এডিপি এই ভাগটা, আচ্ছা এডিপি 2 আর এবিডি, এবিডি, ঠিক আছে। টু ইস টু থ্রি এ পিডিসি আর হচ্ছে আমাদের এবিসি, পিডিসি আর এবিসি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের কি বলেছিল না, এবিসি ত্রিভুজের এডি আমাদের কি না মধ্যমা, এবিসি ত্রিভুজের যদি এডি মধ্যমা হয়, এখন দেখো এডি মধ্যমা, তাহলে আমরা মধ্যমা কি করে না দুটো সমান ভাগে ভাগ করে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, অর্থাৎ ত্রিভুজ এবিডি এর মান যা হবে ত্রিভুজ এডিসির মানও তাই হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ত্রিভুজ এবিসি এর মান কি লিখতে পারি না 2 ইন্টু ত্রিভুজ এবিডি লিখতেই পারি, আচ্ছা এবিডি হবে, সরি এবিডি লিখতেই পারি, কারণ এই একটার ভাগ এই একটা ভাগে যা হবে নিশ্চয়ই পুরো ত্রিভুজটা এর ডবল বললেও কোনো ক্ষতি নেই, একই হবে। তাই যদি হয়, আবার এখান থেকে কি বলে দিয়েছে, আবার আমাদের বলেছে ত্রিভুজ এডিপি ইস টু ত্রিভুজ এ বিডি, এটা বলেছে 2:3, তার মানে অতএব এখান থেকে আমি বলতে পারি ত্রিভুজ এডিপি এর মান কত 2/3 ইন্টু
ত্রিভুজ এ বি ডি। আর এরপরে আমাদের ত্রিভুজ এডিপি, এডিপি সমান সমান আমরা তাহলে কি লিখতে পারি, 2/3 ইন্টু, দেখো এবিডি, এবিডির মানও যা এডিসি তার মানও একই হবে, এবিডির মানও যা এডিসির মানও একই হবে। তাহলে এখানে ত্রিভুজ এডিসি লিখতে পারি। এখন ত্রিভুজ পিডিসি, যেটা আমাদের পিডিসি, এই নিচের পার্টটা, এই পার্টটার ক্ষেত্রফল কত হবে? এই পার্টটার ক্ষেত্রফল আমাদের হয়ে যাবে ত্রিভুজ এডিসি মাইনাস ত্রিভুজ এডিপি। ত্রিভুজ এডিসি থেকে যদি আমি উপরের পার্টটা বাদ দিই, এই উপরের পার্টটা যদি আমি বাদ দিই, এই উপরের পার্টটা যদি বাদ দিই তাহলে নিচের পার্টটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি এটার থেকে এটা বাদ দিলে কত হবে না, আচ্ছা একবারে না লিখে আমি আলাদা আলাদা করে দিই। ত্রিভুজ এডিসি মাইনাস 2/3 ইন্টু এডিসি, তাহলে এটা হবে 1/3 অফ এডিসি। তাহলে অতএব ত্রিভুজ পিডিসি ইস টু ত্রিভুজ এবিসি। তাহলে এটা যদি তোমরা এডিসি তে করেছি, তাহলে এটাও আমরা এইভাবে লিখতে পারি, 2 ইন্টু ত্রিভুজ এডিসি লিখতেই পারি। তাহলে এখান থেকে পিডিসির মান 1/3 অফ এডিসি ইস টু এবিসির মান কত হবে? এবিসির মান হবে 2 ইন্টু এডিসি। তাহলে এডিসি ইস টু 6 ইন্টু এডিসি। তার মানে আমরা পাচ্ছি এখান থেকে 6 ইন্টু, মানে 1:6। নেক্সট আমাদের একটি সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ দিয়েছে ডিইএফ, তাহলে এফ ডি এর পরিমাণ কত, তাই তো? তাহলে এটাকে আমাদের একটা ছবি আঁকতে হবে। পাদ ত্রিভুজ আঁকতে হবে। এ বি সি, আর এর পাদ ত্রিভুজ দিয়েছে ডিইএফ। যেহেতু এ, তাহলে এর বিপরীতে আসবে ডি, বি এর বিপরীতে আসবে ই, আর সি এর বিপরীতে আসবে এফ। যেহেতু পাদ ত্রিভুজ বলেছে ডিইএফ, তার জন্য এবার এফ ডি এ, এফ এফ ডি এ মানে এই কোণটার মান আমাদের নির্ণয় করতে বলেছে। এবারে যেহেতু এটা একটা কি ত্রিভুজ, না এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এবিসি একটি
সমবাহু ত্রিভুজ ও ত্রিভুজ FDE একটি পাদ ত্রিভুজ তাহলে অতএব ত্রিভুজ FDE একটি সমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ABC থেকে আমরা কি পাচ্ছি না, AB equals to BC equals to AC। আবার সেম ভাবে DEF এর থেকে আমরা কি পাচ্ছি, যদি ওটা একটা সমবাহু ত্রিভুজ তাহলে পাচ্ছি FD equals to DE equals to EF। আবার আমরা বলতে পারি যে কি বলতে পারি, ত্রিভুজ AFE এর ক্ষেত্রে AF equals to কি হবে না FE। কেন? কারণ F কমা দিয়ে AB ও E কমা দিয়ে AC এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে বলতে পারি অতএব ত্রিভুজ AFE একটি সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ ABC কমা দিয়ে ত্রিভুজ DEF কমা দিয়ে ত্রিভুজ AFE কমা দিয়ে ত্রিভুজ BFD কমা দিয়ে ত্রিভুজ DCE প্রত্যেকটি ত্রিভুজ সমবাহু ও এদের প্রত্যেকটি কোণ কত না 60 ডিগ্রি। যদি প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটি কত না 60। আর আমাদের এই পুরো কোণটি কত, এটা আমাদের 60। আর এটা কত, এটা আমাদের 60। এইটা কত আমাদের, এটা আমাদের 60। তাই যদি হয় তাহলে আমি বলতেই পারি কোণ AFD ইকুয়ালস টু, আমি কি বলতে পারি, কোণ AFE যোগ কোণ DFE। দেখো AFD মানে এই পুরো কোণটা, এই পুরো কোণটা মানে আমি কি বলতে পারি, AFE এই উপরের পার্টটা, এই কোণটা আর এই কোণটার যোগফল বলতেই পারি। তার মানে এই কোণটার মান আমাদের কত আসবে, 60 প্লাস 60। এই কোণটার মান কত আসবে, 60 প্লাস 60 ইকুয়ালস টু 120। আর যেহেতু আমাদের কোণ BAC কত, BAC আমাদের 60 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি অতএব কোণ
এফ এ ডি এটাও আমাদের কত 60। তাহলে আমাদের যেটা বের করতে বলেছে কোণ এফ ডি এ সেটা আমাদের কত হবে না 180 ডিগ্রি মাইনাস কোণ এ এফ ডি যোগ কোণ এফ এ সরি এফ এ ডি না এফ এ ডি আচ্ছা এটা এফ এ ডি 60 হবে না, কারণ এফ এস সি হলে 60 হতো। তাহলে এখান থেকে লিখতে হতো এটা আমার আপাতত দরকার নেই, এটাও দেখো। যেহেতু ত্রিভুজ এ এফ ডি কোনটা ছিল এ এফ ডি, যদি দেখি এটা আমাদের এফ ছিল, এটা এ, এখান থেকে ডি, এটা এটা আমাদের এ এফ ডি এই ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজের এইটা আর এই বাহুটা অবশ্যই করে সমান। এর বলতেই পারি যে এ এফ ইকুয়ালস টু কত হবে না এফ ডি। তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। কোণ এ এফ এর বিপরীত কোণ কোনটা এফ ডি এ যোগ যোগ না সরি ইকুয়ালস টু এফ ডি। এফ ডি এর বিপরীত বাহু কোনটা এ কোণ, তাহলে এফ এ ডি। তাহলে এবার এফ এ ডি, তাহলে এখানে 180 মাইনাস এ কোণ এফ কোণ, এ এফ ডি কত এফ ডি এ প্লাস কোণ এফ ডি এ প্লাস এফ এ ডি প্লাস এ এফ ডি ইকুয়ালস টু কত হবে 180, যার মধ্যে এ এফ ডি এ আর এফ এ ডি এই দুটো কোণই সমান, আর এই কোণটার মান আমাদের 120। তাহলে আমি যেটা আমাদের বের করতে বলেছি সেটা আমাদের কোণ 2FDA, এটা আমাদের কত হবে, এটা দুটো যেহেতু সেম তাহলে এই দুটো জায়গায় আমি এটা লিখতে পারি, আর এটা হয়ে যাবে 180 মাইনাস 120 ইকুয়ালস টু 60। তাহলে অতএব কোণ FDA ইকুয়ালস টু কত হবে 60/2 ইকুয়ালস টু 30 ডিগ্রি। তারপরে দেখো, তারপরে আমাদের 9 2-9 আমাদের বলেছে তিনটি বিন্দু সমরেখ হওয়ার একটি শর্ত, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে সমরেখ মানে হাফ ইন্টু এ ব্র্যাকেটে এ মাইনাস অফ মাইনাস বি স্কোয়ার গেল প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার ইন্টু বি, আর লাস্টে আছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ইন্টু বি মাইনাস এ ইকুয়ালস টু 0। তার মানে এখানে বলতে পারি এ স্কোয়ার মাইনাস এ প্লাস এ বি স্কোয়ার প্লাস, আর এই মাইনাস এখানে মাইনাস প্লাস আর এখানে মাইনাস হয়ে যাবে বি কিউব, আর এই প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাস এ কিউব ইকুয়ালস টু 0। এবার এখানে এ স্কোয়ার আর এখানে আছে এইটা এটা এ মাইনাস 1
দেখো এখানে a স্কোয়ার আর এখানে আসছে মাইনাস বি স্কোয়ার, এখানে আসছে প্লাস এ বি স্কোয়ার, আর এখানে আসছে প্লাস এ স্কোয়ার বি, আর এখানে আসছে মাইনাস এ কিউব মাইনাস বি কিউব ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে আমি এটা পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে এটা পেলাম, আর এখান থেকে পাচ্ছি এ বি কমন নিলে এ প্লাস বি, আর এখান থেকে কি পাচ্ছি মাইনাস কমন নিলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। সবকটার থেকে এ প্লাস বি কমন পাওয়া যাচ্ছে, তাহলে এ প্লাস বি কমন নিলে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এ মাইনাস বি প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি দুটো কেস পাবো, একটা হয় এ প্লাস বি ইকুয়ালস টু 0, অথবা আমরা কি পাবো, আমরা পাবো এ মাইনাস বি প্লাস এ বি। তখন এখানে কাটাকুটি কিছু যাচ্ছে না, এটা 2ab হয়ে যাচ্ছে a মাইনাস বি, a মাইনাস বি প্লাস 2ab, আর মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা আমাদের কোনো দরকার নেই, এখানে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা a মাইনাস বি ইকুয়ালস টু 1, আমাদের প্রমাণ দিয়েছিল a মাইনাস বি ইকুয়ালস টু 1, এটা আমাদের প্রমাণ দিয়েছিল। তাহলে এখান থেকে যদি দেখি এটা একটা সূত্রে পড়ে যাবে, এটা a মাইনাস বি থাকলো প্লাস এখান থেকে যদি দেখি মাইনাস, এখান থেকে যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটা a মাইনাস বি একটা মাইনাস এটা হয়ে গেল a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে a মাইনাস বি যদি আমি কমন নিই তাহলে এখানেও পেয়ে যাব কি a মাইনাস বি, সেটা হয়ে যাবে এরকম, এখান থেকে 1 মাইনাস আর এটা হয়ে যাবে a মাইনাস বি ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকেও a মাইনাস বি ইকুয়ালস টু 0 হবে, অথবা হবে 1 মাইনাস a মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে হতে পারে a ইকুয়ালস টু মাইনাস বি, যেটা আমাদের কোনো দরকার নেই। এখান থেকে হতে পারে a ইকুয়ালস টু বি, যেটা আমাদের তাও দরকার নেই। কিন্তু এখান থেকে হতে পারে a মাইনাস বি ইকুয়ালস টু 1, যেটা আমাদের একটা শর্ত হিসাবে প্রমাণ করার কথা ছিল, যেটা আমাদের এখান থেকে প্রমাণিত হলো। নেক্সট আমাদের বলেছে এত সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দিয়েছে, বৃত্তচাপ বৃত্তে কেন্দ্রে বলেছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তকলার পরিসীমা নির্ণয় করতে বলেছে। তাহলে বৃত্তচাপ মানে কি, যেটা আবার 60 ডিগ্রি কোণ করেছে সেইভাবে বৃত্তচাপ আমরা কি করে পাবো, যদি ব্যাসার্ধ যদি আর হয়, কত ব্যাসার্ধ যদি আর সেমি হয় তাহলে বৃত্তচাপ কত হবে, বৃত্তচাপ হবে 2 পাই আর ইন্টু কত 60 ডিগ্রি বাই 360, তাহলে এটা হবে 6। তাহলে এটা কাটলে হবে কত 3, তাহলে পাই আর বাই 3, এটা মানেই আমাদের দিয়েছে কত, এটা মানে দিয়েছে 88 বাই 3, 3 3 কাটলো, তাহলে এখান থেকে আর এর মান কত পাবি 88 ইন্টু 7 বাই 22, 22 দিয়ে কাটলে 4, তাহলে আর এর ভ্যালু কত হলো 28 সেন্টিমিটার। এবার আমাদের বৃত্তকলার পরিসীমা নির্ণয় করতে বলেছে। পরিসীমা মানে এই যে আর, এই যে আর, আর এইটা আমাদের আর কত না, এটা আমাদের আছে ওই পাই আর বাই 3, যেটা আমাদের ছিল 88 বাই 3। যখন পরিসীমা বলে, পরিসীমা মানে যে বিন্দু থেকে আমি যাচ্ছি,
যে বিন্দু থেকে আমি যাচ্ছি সেই বিন্দু থেকে গিয়ে আমি আবার পুনরায় সেই বিন্দুতে যদি ফিরে আসি তখন সেটাকে আমরা পরিসীমা বলে থাকি। তাহলে পরিসীমার সূত্র কি হবে? পরিসীমা কি করে পাবো? পরিসীমা পাবো ওই 88/3 যোগ 2 ইন্টু 28 এত সেন্টিমিটার। তার মানে 88/3 যোগ 56। 318 এখানে ছিল 88 আর এখানে 318 8 থেকে 1 3 5 15 আর 1 16 বাই কত 3 ইকুয়ালস টু আমাদের আসছে 8 8 16 6 8 8 16 6 থেকে 1 7 8 15 5 থেকে 1 2 256/3 ঠিক আছে এত সেন্টিমিটার। এরপরে যেটা দেখো, এর পরেরটা দিয়েছে একটা বর্গক্ষেত্র। নেক্সট নেক্সট কি দিয়েছে? 11 দিয়েছে একটি বর্গক্ষেত্রের কর্ণ। আমার বর্গক্ষেত্রের যদি বাহু যদি আমাদের এ হয় তাহলে আমাদের কর্ণ কি হয়? কর্ণ আমরা জানি বাহু √2 হয়। আর সেই বাহু √2 আমাদের কত দিয়েছে? 4√2। তাহলে এখান থেকে আমি বলতে পারি এর মান কত হবে? না 4 সেন্টিমিটার হবে। তাই যদি হয়, এবার বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের √3 গুণ। তাহলে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? না a স্কয়ার, তার মানে 16 সেমি স্কয়ার। তাহলে অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? না হবে √3/4 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? না 16 √3 গুণ √3। তাহলে √3 কেটে গেল। তাহলে এক্স স্কোয়ারের মান কত? 4/16 = 64। তাহলে এক্স ইকুয়ালস টু কত? না 8 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? না 8 সেন্টিমিটার। নেক্সট দেখো 12 বলেছে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য কোন কোন বিন্দু যুক্ত করা হয়? আমরা জানি পরিসংখ্যা বহুভুজ যখন অঙ্কন করা হয় তখন আমাদের কোন কোনটা দরকার হয়? এখান থেকে শুরু করি যখন এরকম ভাবে যখন আমরা বিন্দুগুলো যুক্ত করি তখন যে বিন্দুগুলো আমরা যুক্ত করি সেই বিন্দুগুলোর জন্য আমাদের কি দরকার হয়? আমাদের শ্রেণী মধ্যক বা যারে আমরা মধ্যমান বলি, মধ্যমান, এটা আমাদের এক্স স্থানাঙ্ক। আর ওয়াই স্থানাঙ্ক কি? ওয়াই স্থানাঙ্ক হচ্ছে আমাদের পরিসীমা, এটা আমাদের ওয়াই স্থানাঙ্ক। আমরা এই দুটোকে ব্যবহার করে যে বিন্দুগুলো পাই সেই বিন্দুগুলো যুক্ত করে নিই। যুক্ত করলে আমাদের পরিসংখ্যা বহুভুজ পেয়ে যাই। তারপরে বলেছে 105 থেকে 140 শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব ও আপেক্ষিক পরিসংখ্যা কত তা নির্ণয় করো। 2/13 দেখো, তাহলে 105 থেকে 140 এই যে শ্রেণী, সেই শ্রেণীর আমরা শ্রেণী দৈর্ঘ্য কত হবে? শ্রেণী দৈর্ঘ্য কত? শ্রেণী দৈর্ঘ্য 35। পরিসংখ্যা কত? পরিসংখ্যা আমাদের দেওয়া আছে 13। শ্রেণী দৈর্ঘ্য পরিসংখ্যা কত দেওয়া আছে? 13। আর মোট পরিসংখ্যা কত দেওয়া আছে? মোট পরিসংখ্যা কত দেওয়া আছে? মোট পরিসংখ্যা 13 সাথে 20, 20 20 30 40 40 44 48 50 60 কত আছে? না 60। তাহলে এবার যদি আমরা পরিসংখ্যা ঘনত্ব বের করি, পরিসংখ্যা ঘনত্ব বের করি সেটা কত হবে? 3/35। কত হবে? 3/35।
কেননা দেখো 3 না 13, 13/35, সরি। কারণ আমরা এটা জানি যে পরিসংখ্যান ঘনত্ব কি করে বের করা হয়। পরিসংখ্যা, যে শ্রেণীর কথা বলবে সেই শ্রেণীর পরিসংখ্যা বাই আমাদের কি হয়, বাই না আমাদের শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য। আর একটা কি দিয়েছে, আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা কি করে বের করতে হয়, আপেক্ষিক পরিসংখ্যা বের করতে হয় ওই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, যেটাকে আমরা তুলনাও বলে থাকি। তাহলে আপেক্ষিক ওই শ্রেণীর পরিসংখ্যা 13 আর আপেক্ষিক পরিসংখ্যা কত, 60। তারপরে আচ্ছা, তারপরে আর নেই, আজকে ভিডিও এখানেই শেষ করছি। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।